ইসলামপুরবাসী আজকের ৭২তম প্রজাতন্ত্র দিবসে এই প্রাক্কালে উপস্থিত মাননীয় অতিথিবর্গ, মঞ্চে উপস্থিত মাননীয় অতিথিবর্গ এবং মঞ্চের সামনে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী, বিভিন্ন সংগঠন থেকে আসা কলা কুশলীগণ, মাঠে উপস্থিত সরকারি বেসরকারি সকল স্তরের মানুষকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। বহু মনীষী রক্তদানের ফসল আজকে এই ২৬শে জানুয়ারি, আজকে এই প্রজাতন্ত্র দিবস, তাদের ত্যাগ বলিদান সবকিছুর ফসল আজকে এই প্রজাতন্ত্র দিবস। ঠিক ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর গৃহীত হয় এবং তারপর ১৯৫০ সালে অর্থাৎ ৭২ বছর আগে ঠিক আজকের এই দিনটিতে বলবৎ হয় ভারতের সংবিধান এবং ভারত স্বাধীন ভারত প্রজাতান্ত্রিক দেশ হিসাবে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ায়। এই গর্বের দিনে উপস্থিত প্রত্যেক ইসলামপুরবাসীকে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রণাম, ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। আজকের দিনে বিশেষ করে বলবো সেই মানুষটির কথা, সেই মায়ের কথা, যে মা অন্যের বাড়িতে কাজ করে, অন্যের বাড়িতে প্রাণপাত পরিশ্রম করে স্বপ্ন দেখেন তার ছেলে একদিন দেশের মাঝে, সবার মাঝে, বসের মাঝে মাথা উঁচু করে। আজকের দিনে প্রণাম জানাবো, শ্রদ্ধা জানাবো সেই মানুষটিকে, যে মানুষটি সকাল থেকে রাত অবধি ভ্যান, রিক্সা, টোটো চালাচ্ছে আর স্বপ্ন দেখছেন তার মেয়ে বড় হয়ে একদিন দেশের মাঝে, দশের মাঝে তার মুখ উজ্জ্বল করবে। আজকে আমি শ্রদ্ধা জানাবো সেই মেয়েটিকে, সেই ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়েটিকে, যে নদী, নালা, খাল, বিল কত প্রতিকূলতা পেরিয়ে বিদ্যালয়ের সংখ্যাতে পৌঁছাচ্ছে। স্বপ্ন দেখছে একদিন সে পাইলট হয়ে আকাশে উঠবে। তার আকাশে উড়ানের এই স্বপ্নকে আমি স্যালুট জানাই, প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই আমাদের সীমান্তের সমস্ত প্রহরীকে, যারা অতন্ত্র প্রহরা দিচ্ছেন বলে আজকে আমরা এখানে নিশ্চিন্তে প্রজাতন্ত্র দিবস পালন করতে পারছি। আজ আমি আমার কুর্নিশ জানাই সেই সমস্ত প্রশাসনের সমস্ত ব্যক্তিকে, বিডিও অফিস, এসডিও অফিস, সমস্ত সহকর্মীকে, সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সকলকে, যারা প্রাণপাত পরিশ্রম করেছেন করোনার প্রাক্কালে, করোনার আবহে, যারা নিজেদের জীবনের তোয়াক্কা না করে আমাদের জীবনকে বাঁচিয়েছে। সেই সমস্ত মানুষকে, আমার সমস্ত সহকর্মীকে আমার ধন্যবাদ, সাধুবাদ ও কুর্নিশ। আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এই ২৬শে জানুয়ারির শুভেচ্ছা জানাই সেই সমস্ত পুলিশ ভাই বোনেদের, যারা দিন রাত, শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় আমাদের কথা ভেবে রাস্তায় দাঁড়িয়ে, মাঠে দাঁড়িয়ে আমাদের সেবা করে চলেছে, দেশের সেবা করে চলেছে। কুর্নিশ জানাই সেই সকল চাষি ভাইদের, যারা শীতের কুয়াশা, শিশির, বর্ষার জল, দুমুঠো অন্ন, তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই আজকে এই ২৬শে জানুয়ারির মঞ্চ থেকে। আমাদের দেশ, আমাদের এই দেশের মানব সম্পদ আমাদের সবচেয়ে গৌরবের বিষয়, সবচেয়ে গর্বের বিষয়। আর সেই মানব সম্পদের সবচেয়ে মূল সম্পদ আমাদের যুব সমাজ, আমাদের তরুণ প্রজন্ম। বিগত বেশ কয়েকদিন ধরে ২৬শে জানুয়ারির মহড়া চলছে। খুব ভালো লাগছে দেখতে যে ইসলামপুরের সমস্ত মাঠ, সমস্ত ফাঁকা জায়গা, সব জায়গায় আমার ছোট ছোট ভাই বোনেরা সারা দিন পরিশ্রম করে চলেছে। ২৬শে জানুয়ারি সমস্ত ইসলামপুর মহকুমার সামনে তারা তাদের নিজেদের দক্ষতাকে পেশ করবে। কিন্তু আমি তোমাদের কাছে একটাই আবেদন রাখবো, একটাই অনুরোধ রাখবো, দক্ষতা শুধুমাত্র ২৬শে জানুয়ারির জন্য নয়, দক্ষতা বছরের ৩৬৫ দিনের জন্যই তোমাদের দেখানো উচিত। তোমাদের সৌর্য, দায়িত্ব তোমাদের। একদিন তোমরা আজকে মঞ্চের ওপারে আছো, একদিন তোমরা মঞ্চের এপাশে আসবে। সুতরাং দেশের দায়িত্বভার তোমাদের হাতেই ন্যস্ত করা হয়েছে।
একদিন প্রবীণরা ছেড়ে দেবেন তাদের জায়গাকে, তখন সেই জায়গা নেবে তোমরা। তাই তোমাদেরকে বলবো, প্রত্যেকটা দিন নিজের কাছে একটাই শপথ নাও যে আজকের দিনটা আমি কালকের থেকে আরো একটু ভালো হয়ে উঠবো, আরো একটু মানুষের সেবা করব। প্রতিদিন আমরা আমাদের নিজেদের ক্ষুদ্র গণ্ডির মধ্যে না থেকে প্রতিদিন যেন একটা করে মানুষের অন্তত সেবা আমি করতে পারি। আমি সবসময় একটা কথা বলি যে হেল্পিং আ পারসন আ ডে উইল কিপ অল ইউর ওয়ারিজ অ্যাওয়ে। যদি তুমি মানুষের সেবা করো, একটা অন্তত মানুষকে একটা দিন, সেটা রাস্তার পাশে খেতে না পাওয়া ভিক্ষুকটা হোক, বা একটি অন্ধ মানুষ যে রাস্তা অতিক্রম করতে পারছে না, বা যে ঠেলাওয়ালা প্রচুর বোঝ নিয়ে রাস্তা পার হচ্ছে, প্রত্যেক মানুষকে একটা দিন একবার যদি তুমি সাহায্য করো, তাহলে বুঝবে দেশের 40 কোটি যুব সম্প্রদায় তারা এই দেশকে সবার মাঝখানে অনেক উপরে তুলে নিয়ে যাবে। আমি তাই দেশের সমস্ত যুব সম্প্রদায়কে, ইসলামপুরের যুব সম্প্রদায়ের কাছে অনুরোধ রাখবো যে তোমরা নিজের চোখে বড় হও, তোমরা দেশের চোখে বড় হও, তোমরা দশের চোখে বড় হও, তোমরা বাবা মায়ের সামনে এমন উজ্জ্বল কৃতিত্বের নজির স্থাপন করো যেন সামনের প্রজন্ম তোমাকে কুর্নিশ জানায়। একদিন তোমরা বড় হবে, তোমাদের সামনে নতুন প্রজন্ম আসবে, সেই প্রজন্মের কাছে কিছু কৃতিত্ব তোমরা এখনই স্থাপন করে যাও। আজকে 26শে জানুয়ারির জন্য তোমরা এত মহড়া নিয়েছো, এত প্রস্তুতি নিয়েছো, এবং আজকে অবশ্যই তোমরা তোমাদের নিজেদের প্রতিভার নিদর্শন ইসলামপুরের বুকে রেখে যাবে। কিন্তু আমি আশা করব, আমি আকাঙ্ক্ষা করব, আমি পরম পিতার কাছে এই প্রার্থনাই করব যে শুধু আজকে নয়, সামনের সমস্ত দিনগুলোতে ইসলামপুরের সমস্ত তরুণ তরুণী যেন ইসলামপুরের বুকে এমন এক কৃতিত্বের নজির ছেড়ে যায় যে সারা জীবন বাংলা তথা ভারতবর্ষের বুকে ইসলামপুরের নাম জল করতে থাকে, প্রতিভার আকর হিসাবে, প্রতিভার খনি হিসাবে, যেখান থেকে প্রতিদিন প্রতিনিয়ত অহরহ নতুন নতুন ছাত্রছাত্রী বেরোয়, যারা মানুষ হিসাবে সফল, যারা ক্রীড়াক্ষেত্রে সফল, যারা পড়াশোনায় সফল, যারা জীবনে এক অনন্য নজির স্থাপন করে চলেছে। আজকের দিনে আমি বিশেষ করে উল্লেখ করব পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন প্রকল্প, যে পরিকল্পনা, যা সাধারণ মানুষের কাছে প্রতিদিন ঘাটতি করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এমন কিছু পরিকল্পনা, যেমন কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, নির্মল বাংলা, নিজ ভূমি নিজ গৃহ, খাদ্য সাথী, গতিধারা, সবুজ সাথী, যুবশ্রী, এরকম শয়ে প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমরা বদ্ধপরিকর। সেই সঙ্গে প্রতিদিন আমরা গত 2 মাস ধরে আমার সহকর্মীরা আমার দপ্তরে প্রাণপাত পরিশ্রম করে চলেছে, যাতে মানুষের কাছে খাদ্য সাথীর সুবিধা পৌঁছায়, যাতে মানুষের কাছে তপশিলি শংসাপত্র পৌঁছায়, যাতে মানুষের নাম নথিভুক্ত হয় বিভিন্ন সরকারি সহযোগিতার আওতায়। আমরা খুব আনন্দিত যে এবছর আমাদের ইসলামপুরে নতুন অনেক মহিলা ভোটার আমাদের ভোটার তালিকায় নিযুক্ত হয়েছে। তারা ভবিষ্যতে নিজেদের মতদান করতে পারবে, তারা ভোট দিতে পারবে, তারা নিজেদের প্রতিনিধিকে নির্বাচন করতে পারবে। এ এক অমূল্য উপহার প্রত্যেক ভোটারের কাছে। সুতরাং আপনারা প্রত্যেকেই জানেন যে সুনাগরিক হিসাবে, আমি তো এতক্ষণ তরুণ প্রজন্মের যুব সমাজের কথা বললাম, কিন্তু 8 থেকে 80, 1 থেকে 100 সকলেই হয়তো এই মাঠে আছেন। তাদের প্রত্যেকের প্রতি কয়েকটা কথা আমি আজকের দিনে উল্লেখ করতে চাই। আমি দেখেছি, আমি আসছিলাম, একটা সামনে বিলাসবহুল গাড়ি, সেই গাড়ির থেকে এতই বিলাসের ছটা সেই গাড়িতে, কিন্তু সেই গাড়ির সামনে থেকে একজনকে দেখলাম যে সেই গাড়ির পর্দা জানলা দিয়ে একটা চিপসের প্যাকেট রাস্তার মধ্যে দিয়ে ফেলে দিল। এ কেমন ভারতবর্ষ, এ কেমন বিলাসিতা, এ কেমন ধনী! যে সম্পদ, যে ধন মানুষকে মানুষ হিসাবে উন্নত করে না, সেই সম্পদ, সেই ধনের মাহাত্ম কথা। যে শিক্ষা মানুষকে এই শিক্ষা দেয় না যে আমরা আমাদের নিজেদের দেশকে, আমার নিজের শহরকে পরিচ্ছন্ন রাখবো, সেই শিক্ষা আমি চাই না যে সামনের দিনে সেই শিক্ষায় আমরা শিক্ষিত হই। সুতরাং প্রত্যেকের কাছে অনুরোধ যে আমাদের সামাজিক কর্তব্যটুকু যেন আমরা পালন করি। একটি মানুষ রাস্তা দিয়ে আসছে,
এসে একটি সরকারি অফিসে এসে পানের পিক ফেললেন, থুতু ফেললেন, আর অফিস থেকে বেরোনোর পরে বলছেন এই দেশের কিছু হয় না, সেই মানুষটির কাছে কখনোই কিছু হবে না, কারণ সে তো নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কেই সচেতন হয়। প্রত্যেককে তাই অনুরোধ করবো, আমি বলি সবাইকে যে দেশপ্রেমিক হতো, কিন্তু দেশপ্রেমিক কি শুধু বন্দুক নিয়ে সীমান্তে লড়াই করলে শুধু তারাই দেশপ্রেমিক? তারা তো নয়। যে নিজের কর্তব্যে অটুট, যে সততার সঙ্গে অফিস চালায়, দপ্তর চালায়, দপ্তরের সেই সাধারণ কর্মীটি যে হয়তো তার বসের জন্য, তার অফিসারের জন্য দরজা খুলে দেয় এবং সারা দিন সেই সমস্ত প্রতিনিয়ত কত ভিজিটারকে বসের সঙ্গে সাক্ষাৎ করায়, সেও কিন্তু তার নিজের কর্তব্যটা একনিষ্ঠভাবে পালন করে চলেছে, সেও কিন্তু দেশপ্রেমিক। দেশপ্রেমিক সেই হতে পারে যে তার নিজের কর্তব্য, সেই কর্তব্যের প্রতি অবিচল থাকে। যে ছাত্র ঘরের কোনায় বসে এক মনে পড়াশুনো করে চলেছে, যার চোখে দুচোখ ভরা স্বপ্ন যে সে একদিন বড় হয়ে ভালো কোনো আধিকারিক হবে, তারপর গরিব মানুষের কাছে তাদের প্রাপ্য সুযোগ সুবিধাকে পৌঁছে দেবে, তার চেয়ে বড় দেশপ্রেমিক কি আর কেউ হতে পারে? যে কৃষক আমাদের জন্য ফসল ফলাচ্ছে, তার চেয়ে বড় দেশপ্রেমিক কেউ হতে পারে? আমাদের সীমান্তে অতন্ত্র প্রহরা যারা দিচ্ছেন, যাদের জন্য আমরা সুরক্ষিত আছি, তার চেয়ে বড় দেশপ্রেমিক কেউ হতে পারে? যে পুলিশরা আমাদের জন্য প্রতিনিয়ত দিন রাত্রি নিজেদের জীবনের রক্ষা না করে এই দেশের সেবা করে চলেছে, তার চেয়ে বড় দেশপ্রেমিক কেউ হতে পারে? আমরা প্রত্যেকেই দেশপ্রেমিক যদি আমরা নিজেদের কর্তব্যে অটুট থাকি। সততার চেয়ে বড় দেশ সেবা আর কিচ্ছু হতে পারে না। এটাই আমার ধারণা, এটাই আমার অনুরোধ আজকে এই পুণ্য তিথিতে দাঁড়িয়ে। আমরা বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে দেখছি যে প্রকৃতি একটা বিরূপ রূপ নিতে চলেছে আমাদের সামনে। আমরা বলি যে নেচার মেক্স আ ক্যালামিটি, ম্যান মেক্স ইট আ ডিজাস্টার। আমরা দায়িত্বে সচেতন হলে, আমরা যদি বৃক্ষচ্ছেদন না করে বৃক্ষ রোপণ করি, তাহলে আমরা অনেক সমস্যার সমাধান নিজেরাই করতে পারবো। আমরা দেখেছি আমফান, আমরা দেখেছি ভয়ানক ভূমিকম্প, প্রতিনিয়ত আমাদের এরকম ভাবে প্রকৃতির ক্রোধের বিরুদ্ধে লড়তে লাগছে। সেই লড়াই তখনই সফল হবে যখন আমরা ঐক্যবদ্ধ থাকবো, যখন আমরা নিজের কর্তব্যের প্রতি অটুট থাকবো, অটল থাকবো। কিছুদিন আগে এবং এখন সমগ্র বিশ্ব, সারা বিশ্ব, সারা পৃথিবী, সারা ভারত, সারা বাংলা, আমরা প্রত্যেকেই করোনার প্রকোপকে দেখেছি। করোনাতে প্রাণ হারিয়েছেন কত শত, কত হাজার, কত লক্ষ মানুষ। তাদের বলিদানকে আমরা বলিনি, এবং সেই বলিদানের ফসল হিসাবে করোনাতে যারা কাজ করেছেন, সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার, সেই নার্স, সেই ডাক্তার, প্রত্যেকের ত্যাগের ফসল হিসাবে সমস্ত সরকারি অফিসের কর্মচারী যারা দিন রাত্রি মৃত্যুকে ভয় না পেয়ে করোনার বিরুদ্ধে লড়াই করেছেন, প্রত্যেকের ত্যাগের ফসল হিসাবে আজকে আমাদের সামনে করোনার ভ্যাকসিন উপস্থিত হয়েছে। আমি প্রত্যেককে সচেতন করব যে সরকারি নিয়ম নীতি মেনে চলুন, সরকারি বিধিনিষেধ মেনে চলুন। আমরা এই যে অনুষ্ঠান করলাম, আমি এখন বক্তব্যের সুবিধার জন্য হয়তো মাস্কটা তুলেছি, কিন্তু আমরা সারাক্ষণ চেষ্টা করে থাকছিলাম যাতে অন্তত মুখোশটা করা যায়, যাতে সামাজিক যে দূরত্ব, সেই দূরত্বটাকে বজায় রাখা যায়। আমি চেষ্টা করব, আমাদের সুরক্ষা তো আমাদেরই হাতে, তাহলে আমরা কেন সুরক্ষিত থাকবো না? প্রত্যেকের কাছে আমি এইটাই অনুরোধ করব যে প্রত্যেকে সুরক্ষিত থাকুন, প্রত্যেকে বাড়ির লোককে সুরক্ষিত রাখুন, প্রত্যেকে সমাজকে সুরক্ষিত রাখুন, তাহলেই তো দেশ এগোবে, দেশ করোনা মুক্ত হবে। আমি একটা কথা বলি যে চলত সিদ্ধম চলত বিত্তম চলত জীবন যৌবনম চলা চল গীতম সর্বম কীর্তিয়স্য সব জীবতি। অর্থাৎ সম্পদ চঞ্চল, ধন চঞ্চল, সময় চঞ্চল, কোনো কিছুই থেকে থাকে না, থেমে থাকে না। কি থেকে থাকে? শুধু মানুষের কীর্তি। ইসলামপুরবাসী, ইসলামপুরের তরুণ প্রজন্মের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা এমন কিছু কীর্তিমান স্থাপন করো যাতে ইসলামপুরের বুকে, আমাদের মণিকোঠায় তোমাদের নাম চিরভাস্বর হয়ে থাকে। আরেকটা কথা না বললেই নয়, যে আমি যেখানেই যাই সেখানেই মনে হয় যেন পৃথিবীতে এর চেয়ে ভালো জায়গা আর কিছু নেই। কিছুদিন আগে আমি এই কথাটাই বলছিলাম যে আমি যখন ইসলামপুরে রয়েছি, ইসলামপুরের চেয়ে ভালো জায়গা সারা পৃথিবীতে আর কোথাও নেই। अगर फिरदौस बररूई ज़मीन अस्त हमीन अस्त हमीन अस्त हमीन अस्त।
পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে, সেই স্বর্গ আমার ইসলামপুরে। আমি বাইরের মানুষ হিসাবে এই কথাটা মনে করছি, ইসলামপুর বাসী কেন মনে করবে না? আমরা কেন অন্য জায়গাকে দেখবো? আমাদের জায়গা, আমাদের দেশ, আমাদের ছোট শহর ইসলামপুর একদিন পৃথিবীর মাঝখানে জগতের মণিকোঠায় শ্রেষ্ঠ আসন নেবে। আজকে প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা জানিয়ে, আন্তরিক অভিনন্দন জানিয়ে, ভালোবাসা জানিয়ে, প্রণাম জানিয়ে, দেশের যে সমস্ত মনীষী যাদের আত্মবলিদানের ফসল হিসেবে আজকের এই 26শে জানুয়ারি আমরা পেয়েছি, সেই মনীষীদের সশ্রদ্ধ প্রণাম করে প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, মঞ্চে উপস্থিত মাননীয় ব্যক্তিবর্গকে আমার শ্রদ্ধা জানিয়ে, প্রত্যেককে ভালোবাসা জানিয়ে আজকে এই 26শে জানুয়ারি আমার ভাষণ আমি এখানে শেষ করছি। জয় হিন্দ।